প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি নগরবিদ ও গবেষক এথিনা আহমেদ। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন আপু? আছি ভালো। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে, একদম প্রকৃতির মতন সবুজ একজন মানুষকে আজকে আমাদের মাঝে পেয়েছি। আজকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু আমাদের আলোচনার মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে আপনি তো গবেষণা করছেন এবং প্রকৃতি নিয়ে গবেষণা করছেন। বর্তমান সময়ে ঢাকা শহরের যে অবস্থা এবং পুরো বাংলাদেশের যে অবস্থা, সবুজ কমে যাওয়া, সেটা নিয়ে আমরা সবাই খুব শঙ্কিত এবং আপনার গবেষণার ক্ষেত্রটা অনেকটা ওই প্রসঙ্গে আর কি বলা যায়, সেটা হচ্ছে গ্রিন স্পেস। আপনি যদি একটু বলতেন যে বর্তমান সময়ে আসলে গবেষণার বিষয়বস্তুটা কি? আচ্ছা, আমার গবেষণার বিষয়বস্তুটি ছিল হচ্ছে পলিটিক্যাল ইকোনমি অফ আরবান গ্রিন স্পেসেস, ঢাকা সিটিজ রেভলিউশন। অর্থাৎ ঢাকা সিটির কনটেক্সটে আমাদের যে আরবান গ্রিন স্পেসগুলো আছে সেটা কোন কোন রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বা প্রভাবিত হচ্ছে, সেটাই ছিল আমার গবেষণার বিষয়। মানে গবেষণার বিষয়বস্তু হিসেবে এটাকে কেন পছন্দ করার বিষয় হচ্ছে, আমার মাথায় প্রথমে আসে যে ঢাকা সিটির বিভিন্ন জায়গার নামগুলোর দিকে যদি আমি খেয়াল করি, যে বনানী, সবুজবাগ, শাহবাগ, সবগুলো শুনেই মনে হচ্ছে আসলে সবুজের সাথে কোথাও এটার একটা সম্পর্ক আছে, কিন্তু আসলে সত্যিকার অর্থে কিন্তু আমরা সেটা এখন আর দেখতে পাই না। শহরটা এখন অনেকটা ধূসর হয়ে গেছে, অনেক এখন আর সবুজ নেই। তো সেই চিন্তা থেকে আমার এদিকে আসা। এছাড়া আমার যিনি সুপারভাইজার ছিলেন থিসিসের, অনার্সের থিসিসের, উনিও বললেন যে তাহলে তুমি গ্রিন স্পেসের পলিটিক্যাল ইকোনমির দিকটা দেখো, যে শুধুমাত্র যে মানুষ আসার কারণে কমে যাচ্ছে তা তো না বিষয়টা। এছাড়া অন্যান্য অনেক ফ্যাক্টর আছে যেটার কারণে আমাদের গ্রিন স্পেসগুলো আসলে কমে যাচ্ছে বা কোয়ালিটি তাদের ভালো হচ্ছে না। তো সেই দিকটা নিয়ে তুমি গবেষণা করো, এইভাবেই শুরু করা। আচ্ছা, তো আপনার এই থিসিস থেকে মানে ফাইন্ডিংসটা কি এসেছে? ফাইন্ডিংসটা যেটা এসেছে সেটা হচ্ছে মূলত যে আমাদের সিটি অথরিটি যারা আছেন তাদের মধ্যকার সম্পর্কগুলো, এটা একটা বিষয় অবশ্যই তাদের গ্রিন স্পেসকে প্রভাবিত করছে। এছাড়া হচ্ছে আরও যেসব অন্যান্য ইনফ্লুয়েন্সিয়াল ব্যাপার আছে, যেমন রিয়েল এস্টেট সেক্টর একটা এখন অনেক বড় একটা প্রভাবশালী আমাদের এখানে ফ্যাক্টর। তো এই জাতীয় বিষয়, তাদের আন্তঃসম্পর্কগুলো আসলে পুরো আরবান স্পেসের উপরই এবং বিশেষ করে গ্রিন স্পেসের উপর প্রভাব ফেলছে। আচ্ছা, আর জনসংখ্যার যে বিষয়টি, জনসংখ্যার বিষয়টি তো অবশ্যই আমরা একটা আনপ্ল্যান্ড আরবানাইজেশন ঢাকায় দেখে থাকি, যে ঢাকায় আসলে আমাদের সারা দেশের শিক্ষা ব্যবস্থা বলেন বা জব অপরচুনিটি বলেন, সবকিছু কিন্তু আমাদের একটু ঢাকা সেন্ট্রিক। আমরা ঠিকভাবে ডিসেন্ট্রালাইজ করতে পারিনি বলেই কিন্তু মানুষজন আসলে আস্তে আস্তে ঢাকার দিকে মুভ করছে, কেউ আসলে ঢাকার বাইরে এখন থাকতে চাচ্ছে না। তো এই আনপ্রেসিডেন্টেড একটা পপুলেশন গ্রোথ হয়ে যাচ্ছে। তো মানুষ আসলে মানুষকে তো অবশ্যই অ্যাকোমোডেট করতেই হবে, তাকে থাকার জায়গা দিতে হবে, তার চলাফেরার জন্য তাকে রাস্তা দিতে হবে। তো এগুলো তো আমাদেরকে ন্যাচারাল এরিয়ার উপরে বিল্ড আপ করতে হচ্ছে। তো সো পপুলেশন গ্রোথ বা আনপ্ল্যান্ড যে আরবানাইজেশন, সেটাই আসলে এখানে মেইন ফ্যাক্টর। তো গ্রিন স্পেসটাকে মানে বাড়িয়ে দেওয়ার জন্য আমরা আসলে কি করতে পারি বা কোন সেক্টরগুলোতে আমরা কাজ করতে পারি? গ্রিন স্পেস বাড়িয়ে দেওয়ার বিষয়টা এখন হচ্ছে খুবই একটা কমপ্লিকেটেড বিষয়, কারণ আরবান স্পেস অর্থাৎ যে জায়গা, সেটাই আমাদের এখন সবচেয়ে সংকট। ল্যান্ডটা আসলে খুবই কম, খুবই লিমিটেড। থাকার জায়গার সংকটটাই বেশি এবং আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় যে গ্রিন স্পেস থেকে আমার ইকোনমিক তেমন বেনিফিট আসছে না। যদিও আসলে আমরা যারা এটার ভিতরে পড়াশোনা করছি তারা জানি যে আসলে কিন্তু ইকোনমিক বেনিফিট আছে গ্রিন স্পেসের, যে আমাদের যারা গ্রিন স্পেসের কাছাকাছি থাকেন তাদের কিন্তু আসলে প্রোডাক্টিভিটিটা বেড়ে যায় এবং সেটা আলটিমেটলি কিন্তু ইকোনমিতে যে বেনিফিট রাখে ইন দ্য লং টার্ম অবশ্যই। সো বাড়ানোর বিষয়টা কি, যে এই হাতটা আসলে আমাদের সিটি অথরিটিদেরই বেশি নেওয়া উচিত, কারণ আমাদের পলিসি কিন্তু আছে, আমাদের বেশ কিছু পলিসি আছে। আমাদের ড্যাবটা করা হয়েছে বর্তমানে ডিজিটাল এরিয়া প্ল্যান ঢাকার, তো সেখানে যথেষ্ট পরিমাণ পলিসি বা নির্দেশনা আছে, সেগুলো ইমপ্লিমেন্টেশনটাই আসলে বড় কথা। হ্যাঁ, এছাড়া হচ্ছে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ছড়িয়ে দেওয়া, অর্থাৎ আমাদের যারা রেসিডেন্ট আছেন, নর্মাল ঢাকাবাসী যারা আছেন, তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া যে আসলে গ্রিন স্পেসগুলো আমাদের জন্য কি কি উপকারে আসছে এবং কেন এগুলার রক্ষা করা এবং মেইনটেনেন্স করা, এগুলোর কোয়ালিটি বাড়ানো, কোয়ান্টিটি বাড়ানোটা কেন প্রয়োজন, এই বিষয়গুলোর মাধ্যমে আমরা আসলে গ্রিন স্পেসকে বাড়াতে পারি বা রক্ষা করতে পারি যেটুকুই আছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।
আচ্ছা, এই যে গ্রিন স্পেসটা কমে যাচ্ছে দিনে দিনে প্রতিনিয়ত, এবং ওই যে যেটা বলছিলাম যে থাকার জায়গায় সংকট থেকে তো মূলত আসলে গ্রিন স্পেসটা কমে যাওয়া, তো সেই জায়গাতে যেহেতু জনসংখ্যা বাড়ছে তার মানে গ্রিন স্পেসটা কমে যাবে, কিন্তু এটার সাথে এখন যে মাত্রাতিরিক্ত গরম, মানে যে হিটটা, এটার সাথে কি সম্পর্ক আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সম্পর্ক আছে। একটা টার্ম আছে আরবান হিট আইল্যান্ড, অর্থাৎ উষ্ণতা বেড়ে যাওয়া, যে নাগরিক এলাকাগুলোতে সাধারণত আশেপাশের যে সাবারবান বা রুরাল এলাকা আছে তার থেকে তাপমাত্রা সবসময় বেশি আমরা দেখতে পাই। কেন? কারণ হচ্ছে আরবান এলাকাগুলোতে গ্রিন কভার বা ট্রি ক্যানোপি, অর্থাৎ বৃক্ষ দ্বারা বা গ্রিন জায়গা দ্বারা আচ্ছাদিত অঞ্চল কিন্তু কম। তো সেক্ষেত্রে এইভাবে আমাদের সানটা ডিরেক্ট চলে আসছে এবং ল্যান্ড সারফেস টেম্পারেচার, অর্থাৎ ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এবং তাপমাত্রাগুলো অ্যাবজর্ব করার মতো বা কার্বনটা অ্যাবজর্ব করার মতো আমাদের এনাফ গ্রিন স্পেস নাই। তো আর সাথে সাথে আমরা জানি যে গ্রিন স্পেস মাইক্রো ক্লাইমেটকে অ্যাডজাস্ট করে, অর্থাৎ একটা জায়গার টেম্পারেচার, উইন্ড ফ্লো, এগুলোকে সে কিছু ছোট পরিসরে হলেও সে করতে পারে। হয়তো বড় পরিসরে হয়তো সম্ভব না, কিন্তু মাইক্রো ক্লাইমেট যেটাকে বলছি সেটাকে সে অ্যাডজাস্ট করতে পারে। সো আমাদের গ্রিন স্পেসের সাথে সাথে ব্লু স্পেসের কথা বলতে, অর্থাৎ জলাশয়গুলো দুটো মিলে একসাথে যখন কমে যাচ্ছে তখন আমাদের সাথে সাথে আবার ইন্ডাস্ট্রির একটা বিষয় আছে, ইন্ডাস্ট্রির যে তাদের নিঃসরণগুলো সেগুলোও বেড়েছে, সব মিলে আসলে আমাদের হিটটা বেড়ে যাচ্ছে বা তাপটা আমরা এখন অনেক বেশি অনুভব করতে পারি। এবং এখান থেকে পরিত্রাণের উপায় কি বলে মনে হয় আপনার? পরিত্রাণের উপায় বলতে আমার মনে হয় যে সবার প্রথমেই হচ্ছে যে মানুষকে অ্যাওয়্যার করা বা জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো। এই বছর আমরা কিন্তু দেখতে পাই যে আসলে এই বছর যে পরিমাণ গরম পড়েছে, ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় মানুষ কিন্তু আসলে কথা বলছে, এবং এবারই আমার প্রথম মনে হয় যে গাছপালা এই জাতীয় কথাগুলো বেশি আসছে। হ্যাঁ, সাধারণ মানুষও চাচ্ছে যে এখন গাছপালা বাড়ানো হোক। আবার অনেকে আবার তার বিরুদ্ধেও কথা বলছে যে হ্যাঁ, শুধু গাছ বাড়ালে কি হবে কিনা, হয়তো গাছ বাড়ালে হবে না। আরেকটা আলোচনার বিষয়বস্তু এসেছে যে যে গাছ এখন লাগালে সেটার ফল পেতে পেতে আমার আরো অনেক সময় লাগবে, মানে সেটা বড় হতে তো সময় লাগবে। প্লাস আবার সিজনের একটা ব্যাপার আছে, এখন গাছ লাগালেই গাছটা আসলে পর্যাপ্ত পানি পাবে না, বর্ষাকাল ছাড়া গাছ লাগালে আসলে পানি পায় না, সো সে গ্রো করতে পারবে না। তো হ্যাঁ, এরকম অনেক বিষয় আছে, কিন্তু তারপর আমার মনে হয় এটা একটা পজিটিভ দিক, কারণ মানুষ এখন সচেতন হয়েছে, যে মানুষ এখন বুঝতে পারছে যে না, আমাদের গাছটা, আমাদের পানিটা, আমাদের জলাশয়গুলো আসলে দরকার। তো এই সচেতনতা আমার কাছে মনে হয় একটা বড় স্টেপ, যে সাধারণ মানুষের ভিতরে মানুষ এবং জানলো। এই প্রজন্মের ছেলে মেয়েদের জন্য এটা জানাটা বা সেই ব্যাপারগুলোতে আসলে কনসাস হওয়াটা ভীষণ রকম জরুরি। যে এই গবেষণার নিয়ে আপনার সাথে কথা বলছি, এই গ্রিন স্পেস মানে পলিটিক্যাল ইকোনমি অফ আরবান গ্রিন স্পেস, এটার কভারটা আমি একটু দেখাতে চাই দর্শকদেরকে। আপনি তো আরবান প্ল্যানিংয়ে লেখাপড়া করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, তো খুব স্বভাবতই আপনার বিষয়বস্তুগুলো এই কেন্দ্রিক। এটা তো ছিল আপনার অনার্সের গবেষণার বিষয়বস্তু। মাস্টার্সের থিসিসের টপিকটা কি? মাস্টার্সের থিসিস এখনো পুরোপুরি টাইটেলটা ফিক্সড হয়নি, কিন্তু আমি যে এরিয়ার দিকে ইন্টারেস্টেড সেটা হচ্ছে কমিউনিটি বেসড হচ্ছে প্লেস মেকিং, কমিউনিটি বেসড প্লেস মেকিং। এই বিষয়টাও আসলে শেষ পর্যন্ত আমি চিন্তা করছি গ্রিন স্পেসের দিকেই নিয়ে যাব, কারণ আমি আগের বার কাজ করার সময় দেখেছি যে আমাদের যে গ্রিন স্পেসগুলো আছে, পার্ক বা প্লেগ্রাউন্ড অফিসিয়াল, তাদের আসলে অফিসিয়াল অথরিটি থাকে, ম্যানেজমেন্ট অথরিটি থাকে, সেখানে আসলে সাধারণ মানুষ বা কমিউনিটির খুব একটা কিছু করার থাকে না বা তারা ইন্টারেস্টেড ফিল করে না। সো আমি চিন্তা করছিলাম যে কমিউনিটিকে এঙ্গেজ করে বা সাধারণ লোকাল পিপলকে এঙ্গেজ করে এরকম কিছু করা যায় নাকি, যে তারা নিজেদের কমিউনিটির ভিতরে প্লেস ক্রিয়েট করবে, পাবলিক স্পেস বা গ্রিন স্পেস ধরনের ক্রিয়েট করবে, তারা নিজেরাই ডিজাইন করবে এবং তারা নিজেরাই বের করবে যে কিভাবে এটা ম্যানেজমেন্ট করা যায়। এরকম একটা কাজ করতে সেটা তো এখনো শেষ হয়নি? না না, খুব একদম শুরুর দিকে আছে, এখনো টাইটেলও ফিক্সড হয়নি। আচ্ছা, ঠিক আছে। একটু জানতে চাইবো যে আপনার পেছন দিকের কথা, যে আসলে কেন নগরায়ন বা নগর কেন্দ্রিক বিষয়ে পড়তে আসা? এটা কি ইচ্ছাকৃতভাবে নাকি চান্স পাওয়া হয়েছে সেজন্য পড়া? ইচ্ছাকৃতভাবে বলতে, আমার ছোটবেলা থেকে আমার ফ্যামিলি খুবই একটু ক্রিয়েটিভ, সবাই লেখালেখি করেন। আপনার বাবা মা দুজনেই তো লেখক? জি জি, সবাই লেখালেখি করেন। সো আমার ছোটবেলা থেকে হচ্ছে ক্রিয়েটিভ জিনিসের প্রতি খুব আগ্রহ ছিল, এবং সত্যি কথা বলতে আমার লিটারেচারই পড়ার ইচ্ছা ছিল, পরে বিভিন্ন কারণে সেটা হয়নি, কারণ আমাদের পরীক্ষা ব্যবস্থা
ইত্যাদি। তো এখানে যখন আমি চান্স পাই তখন আমি আসলে পুরোপুরি জানতাম না এই সাবজেক্ট আসলে কি বা এখানে আমি কতটুকু স্কোপ পাবো, কিন্তু আমি যখন আসলে পড়া শুরু করি তখন আমি দেখি যে এখানেও একটা যথেষ্ট একটা ক্রিয়েটিভ স্পেস আছে। আচ্ছা। এখানে চিন্তা করার জায়গা আছে, এখানে নিজের মতো শহরটাকে সাজানোর একটা বিষয় আছে বা আমি কি দেখতে চাই। সো আমার কাছে মনে হয় লিটারেচারে যে শুধু ক্রিয়েটিভ তা না, আরবান প্ল্যানিং আসলে অনেক ক্রিয়েটিভ একটা জায়গা এবং আমি নিঃসন্দেহে। হচ্ছে বেশ এখন মজা পাওয়া শুরু করেছি বা মজা পাচ্ছি আর কি, সামনে কাজ আচ্ছা। করতে চাই। আচ্ছা, ছোটবেলায় কি লেখালেখি করা হতো? হ্যাঁ, ছোটবেলায় লেখালেখি করা হতো। ইভেন আমি ছোটবেলায় বিভিন্ন স্কুল কলেজ ম্যাগাজিনে হচ্ছে ছোট গল্প এই জাতীয় লেখা আর কি অনেক লিখতাম। এখন আর ওই রকম ক্রিয়েটিভ লেখা হয় না, মানে লিটারেচার বেস লেখা হয় না, এখন গবেষণার দিকে আর কি একটু চলে বাবা মা এসেছি। দুজনেই যেহেতু লেখক, লেখালেখি করছেন, বাবা মার লেখা দ্বারা কি প্রভাবিত হওয়া হয়েছে হ্যাঁ, কখনো? অবশ্যই। প্রভাবিত হওয়ার বিষয় হচ্ছে আপনার কাছে যে ম্যাটেরিয়াল থাকবে, হ্যাঁ। আপনি আশেপাশে যা দেখবেন আপনি অবশ্যই তার প্রতি ইন্টারেস্টেড হবেন। সো আমার ঘর ভর্তি ছিল বই। আচ্ছা। আমি ঘর ভর্তি বই, আমি একদম ক্লাস 2 থেকে আমি বুঝি না বুঝি আমি বই একটার পর একটা নিতাম, আমি শেষ করতাম, পড়ে ফেলতাম। এবং সেইখান থেকে আমার আসলে কি আগ্রহটা ধরনের বই জন্ম। পড়তে ভালোবাসেন আপনি? আমি অবশ্যই ক্লাসিক যে উপন্যাসগুলো আছে, আচ্ছা। যেমন মানিক বন্দ্যোপাধ্যায় আমার খুব একজন প্রিয় লেখক। জি। এছাড়াও হচ্ছে বর্তমানে আমি রবীন্দ্রনাথকে নিয়েও হ্যাঁ, হ্যাঁ। টুকটাক কাজ করছি। আর এছাড়া হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাদের লেখা করছি। আচ্ছা, তো আপনার লেখালেখি বা সেই বিষয়টা তো এখন নিশ্চয়ই কাজে লাগছে। আপনি যখন গবেষণাতে কাজ করছেন তখন গবেষণার ক্ষেত্রে কিন্তু লেখালেখিটা খুব বেশি হ্যাঁ, হ্যাঁ। কাজ করতে। তো ছোটবেলায় সেই ছোট ছোট করে লেখা, ম্যাগাজিনে লেখা ছাপা, মানে এই বিষয়গুলো আসলে কতটুকু আপনার বর্তমান সময়ের যে গবেষণা ক্ষেত্র সেটাকে প্রভাবিত করে? গবেষণা কিন্তু আসলে খুবই একটা ক্রিয়েটিভ স্পেস। জি। অর্থাৎ আপনার যদি একটা ভিশন না থাকে, আপনার যদি একটা অবজেক্টিভ না থাকে, আপনি সহজে গবেষণাটাতে যেতে পারবেন না। আপনি যতই আগের লিটারেচার রিভিউ করেন, আপনার যদি আলটিমেটলি নিজের একটা ভিশন না থাকে, আপনি কিন্তু পৌঁছাতে পারবেন না। সো এটা আমার মনে হয় যে ওই বিষয়টার সাথে খুব রিলেটেড, যে গল্পের মতো চিন্তা করা, যে আমি গল্পটাকে কোন দিকে নিয়ে যেতে চাই, সেভাবে আমি গবেষণাটাকেও সেদিকেই আমি বা নিয়ে কিভাবে বলবো? হ্যাঁ, কিভাবে বলবো, বলার ধরনটা, লেখার ধরনটা। আচ্ছা, রবীন্দ্রনাথ কি কোনোভাবে প্রভাবিত করেছে? রবীন্দ্রনাথ হ্যাঁ, প্রভাবিত করেছে। আমি রিসেন্টলি একটা কাজও করেছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা নিয়ে। অর্থাৎ রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তায় প্রকৃতি কিভাবে এসেছে, যেহেতু প্রকৃতির দিকে আমার আগ্রহ, সেটা নিয়ে আমি একটি কাজ করেছি। রবীন্দ্রনাথ তো আমাদের সব বাঙালির জীবনে আমার কাছে মনে হয় অনেক বড় একটা বিষয়, ভূমিকা রেখেছে। বড় ভূমিকা রেখেছেন। এবং রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা নিয়ে আমার প্রথম চিন্তা আসে, তোতা কাহিনী বলে একটা ছোট গল্প আছে, আপনারা পড়েছেন কিনা। তোতা কাহিনীতে কি হয়, একটা তোতা পাখিকে একটা রাজ দরবারে সোনার খাঁচার মধ্যে রাখা হয় এবং তাদের উদ্দেশ্য থাকে যে তোতা পাখিকে আমি আমরা শিক্ষিত বানাবো, এবং বিভিন্ন দেশের পণ্ডিতরা এসে তোতাকে পড়ানোর চেষ্টা করেন। তোতা তো পড়ে না, ও সোনার কাছে থাকে, ও পড়ে না। তো পরে ঠিক হলো তাহলে ওকে বই খাওয়ানো হোক। হ্যাঁ, বইয়ের পৃষ্ঠা ছিঁড়েছিল, ওকে খাওয়ানো হোক, তাহলে ওর ভিতরে বিদ্যাটা যাবে। এবং এরকম করে যখন করা হয় তোতা পাখিটার সাথে, পাখিটা অবশ্যই শেষ পর্যন্ত মারা যায় এবং লাস্ট দৃশ্যে দেখা যায় যে ও মরে পড়ে আছে আর ওর ভিতরের বই খাতাগুলো খচখচ করছে। তো এইটা থেকে আমার চিন্তা আসে যে রবীন্দ্রনাথ চিন্তা করলেন যে যখনই আমরা একটা খাঁচাটাকে আমরা যদি একটা শ্রেণীকক্ষ হিসেবে চিন্তা করি, যে স্টুডেন্টরা শুধু শ্রেণীকক্ষের ভিতরে থেকেই পড়ছে, হ্যাঁ, এবং তাদেরকে অনেকটা ওই যে তোতা পাখিকে যেমন খাওয়ানো হলো ওরকম গলৎকরণ করার একটা বিষয়ের মতো আসছে। অর্থাৎ তার প্রকৃতির সাথে যোগাযোগ নাই, তার ন্যাচারাল এনভায়রনমেন্ট থেকে তাকে আলাদা করে ফেলা হয়েছে। এইটা নিয়েই পরে আমি পড়াশোনা করে দেখি যে রবীন্দ্রনাথের আসলে বেশ এই বিষয়ে গল্পটা আপনি কবে পড়েছিলেন? এটা সম্ভবত আমাদের ক্লাস টেক্সট বইয়ে একটা গল্প ছিল, হয়তো এই ভাবনাটা আপনার কিভাবে, মানে কবে আসলো, মানে এই চিন্তাটা ওই সময় চিন্তা করেছিলাম, কিন্তু তখন তো আসলে ওইভাবে বুঝতাম না যে গবেষণা কিভাবে করা হয় বা এইটা খুঁজে বেড়ানো। তো ওইটা মাথায় ছিল, পরে আমি আর কি এটাতে আগ্রহী হই। আচ্ছা, আগ্রহী হয়ে পরে কি এটা নিয়ে গবেষণা করা হচ্ছে, মানে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তায় প্রকৃতি কিভাবে এসেছে সেটাই তো মূল বিষয়বস্তু। তো এই গবেষণার কাজ কি শুরু করেছেন না এটা নিয়ে আমার একটা ছোট্ট একটা পেপার আছে। আচ্ছা, পেপারটা যদিও এখনো পাবলিশ না, আমি ইতিহাস একাডেমি সম্মেলনে পেপারটা প্রেজেন্ট করেছি এবং সেটা রিভিউর আন্ডারে আছে আর কি, যে পাবলিশড হবে কিনা। আচ্ছা, তার মানে কিছুদিন হয়তো সময় লাগতে পারে সেটা পাবলিশড হতে। আচ্ছা, কথা প্রসঙ্গে কিন্তু আরো একটি প্রসঙ্গ এসেছিল আমাদের, সেটা হচ্ছে রাজুক যে ড্যাপ পরিকল্পনা গ্রহণ করেছে, ওটা সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত জানতে চাই, যে সেটা আমাদের নগরায়নে আসলে কি কি ধরনের ইফেক্ট ফেলতে পারে।
ডিটেইলড এরিয়া প্ল্যান যেটা আমাদের করা হয়েছে, রাজুক করেছে, এটা কিন্তু 2035 সাল পর্যন্ত, 2016 থেকে 35 সাল পর্যন্ত আমাদের ঢাকা শহরের একটা ডিটেইলড প্ল্যান বলা যায়। অর্থাৎ শুধু ঢাকা শহর না, ঢাকা মেট্রোপলিটন রিজিয়ন এখন যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ সাভার থেকে নারায়ণগঞ্জ, ইভেন গাজীপুর, আবার হচ্ছে কেরানীগঞ্জ, রূপগঞ্জ, এই জাতীয় এলাকাগুলো সহ কিন্তু প্রায় 1528 বর্গ কিলোমিটার জায়গায় কিন্তু প্ল্যানটার ঢাকা মেট্রোপলিটন রিজিয়ন, এবং এখানে 6টা ভাগে ঢাকাকে ভাগ করা হয়েছে, 6টা রিজিয়নে, এবং সেটার ডিটেল প্ল্যান দেওয়া হয়েছে। এখানে অনেক নতুন কিছু বিষয় এসেছে, যেমন জনঘনত্ব জোনিং, অর্থাৎ একটা এরিয়াতে যদি আমার মানুষ চলেই আসতে থাকে, সেটা তো অবশ্যই সিটি আমাদেরকে অ্যাকোমোডেট করতে পারবে না, তার ফ্যাসিলিটি ছাড়া কীভাবে করবে। অর্থাৎ আমাদের ডিজায়ার যে ডেনসিটিটা, আমাদের যতটুকু জনঘনত্ব আমরা অ্যাফোর্ড করতে পারবো ততটুকুই রেখে সিটিকে প্ল্যান করার একটা বিষয় এসেছে। আবার যেহেতু আমি গ্রিন স্পেস নিয়ে কাজ করেছি, সো ড্যাপের গ্রিন স্পেসের বিষয়গুলো আমি একটু জানি। সেটা হচ্ছে বলা হচ্ছে 6টা যে অঞ্চল আছে, 6টা এরিয়াতে 6টা আঞ্চলিক পার্কের বড় আকৃতির আঞ্চলিক পার্ক তৈরি করার প্রস্তাবনা দেওয়া হয়েছে, এবং কোর এরিয়াতে ঢাকা কেন্দ্রীয় অঞ্চলে কিন্তু এখন অলরেডি আছে, যেমন আমাদের রমনা পার্ক আর যে সোহরাওয়ার্দী উদ্যান, এটা কিন্তু বেশ বড় আকৃতির, এবং এই আকৃতির পার্ক কিন্তু পরে আমরা আর কোথাও তৈরি করতে পারিনি। সো এই কেন্দ্রীয় অঞ্চলে এই দুটো থাকার কারণে বাকি 5টা অঞ্চলে চিন্তা করা হচ্ছে যে এই মাপের আমরা পার্ক তৈরি করব। এটা আমার কাছে মনে হয় অনেক ভালো একটা প্রস্তাবনা, যদিও কতটুকু করা সম্ভব, ইমপ্লিমেন্টেশন আসলে কতটুকু কি হয় সেটা দেখার বিষয়, সেটা আসলে একটা চিন্তার বিষয়। এছাড়া বিভিন্ন জলকেন্দ্রিক পার্ক তৈরি করার কথা বলা হচ্ছে, অর্থাৎ গ্রিন স্পেসের মাঝে যদি একটা ব্লু স্পেস থাকে, এটা কিন্তু আসলে আরো অনেক বেশি বেনিফিশিয়াল হয়ে যায়, একই সাথে পানি এবং গাছের যদি সমন্বয় হতে পারে। সো জলকেন্দ্রিক পার্ক তৈরি করার কথা বলা হচ্ছে। আবার বলা হচ্ছে যে প্রতি 74টা সাব রিজিয়নে ভাগ করে বলা হচ্ছে যে প্রতি 12,500 মানুষের জন্য 1 একর জায়গা থাকবে পার্কের, এবং 2 একর জায়গা থাকবে প্লেগ্রাউন্ডের জন্য, খেলার মাঠের জন্য। এটাও একটা ভালো প্রস্তাবনা। জি। এছাড়া বলা হচ্ছে যে স্কুল কলেজের যে মাঠগুলো আমাদের আছে, এগুলো যাতে স্কুল কলেজের বাউন্ডারির বাইরে রাখা হয়, তাহলে সাধারণ মানুষ এটা ইউজ করতে পারবে। যদিও এই বিষয়ে আমার একটু সন্দেহ আছে, কারণ স্কুল কলেজের মাঠ যদি আসলে বাইরে রাখা হয়, তাহলে স্কুল কলেজের বাচ্চাদের সেফটির একটা ইস্যু চলে আসে অবশ্যই। হয়তো এটা হয়তো চিন্তা করা যেতে পারে যে উইকেন্ডে খুলে দেওয়া হলো স্কুল কলেজের মাঠ সবার জন্য। মানে বিষয়গুলোর কিছু ইতিবাচক দিকও আছে, আবার নেতিবাচক দিকও আছে। আচ্ছা, অনেক কিছু নিয়ে তো কথা হলো আপু, একদম শেষের দিকে আমরা চলে এসেছি। সব শেষে যদি আপনার জানতে চাই আপনার কাছ থেকে যে আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা কিভাবে এগোতে চাচ্ছেন, দেশে থাকবেন না দেশের বাইরে চলে যাবেন, গবেষণাটা আসলে কিভাবে চালিয়ে যেতে চাচ্ছেন? আমাদের আশেপাশে এখন সিনারিওটা এমন দাঁড়িয়েছে যে সবাই আসলে দেশের বাইরে মুভ করতে চায়। সো কিন্তু আমার কাছে মনে হয় আমার ফ্যামিলির অ্যাটাচমেন্টের কারণেই হোক বা যে কারণেই হোক, আমার আসলে দেশের বাইরে গিয়ে সেটেলড হওয়ার মতো চিন্তাটা এখনো নেই। কখনো যদি যাই অবশ্যই আরো হায়ার স্টাডিজের জন্য হয়তো যাব, কিন্তু যে আমার ইচ্ছা আছে যে আমি আবার ফেরত আসবো, এবং হয়তো গবেষণার ফিল্ডেই আমি আমার ক্যারিয়ারটা গড়ে তুলব, এবং দেশের জন্যই কাজ করবেন। অনেক অনেক শুভকামনা রইল আপু আপনার জন্য, আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvpd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।